TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ সহ 4 সংস্কার কমিশনের প্রতিবেদন এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। গত 15 জানুয়ারি ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার হাতেই এই 4 সংস্কার কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন। 4 প্রতিবেদন হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন, নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে সংবিধান এবং নির্বাচন এগুলো আলোচনায় এসছে, অন্যান্যগুলোও আলোচনায় আছে। আমরা যথাসম্ভব সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই সপ্তাহে, কারণ এই সপ্তাহে এটাই আলোচনার বিষয়। আর আজকে সবশেষ যেটা হয়েছে, গাজায় বহুল আলোচিত বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় রবিবার বেলা 11:15টায় ইসরায়েল হামাসের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এদিন ইসরায়েলের 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছে নারী শিশু সহ প্যালেস্টাইনের 90 জন বন্দী। ইসরায়েলিদের জন্য দিনটিকে খুবই আবেগঘন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বলেছে তারা যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলবে, তবে এর সফলতা নির্ভর করছে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার উপরে। এই যে যুদ্ধবিরতি কার্যকর হলে এটা নিয়েও এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে আমেরিকার ভেতরে। কীরকম সেটি হচ্ছে যে বাইডেন প্রশাসন তারা বলছেন যে যেহেতু তারা ক্ষমতায় থাকতে থাকতে এটা হয়েছে, তারা এটার মূল ক্রেডিট তাদের, এবং আবার যে প্রশাসন আসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাই তাদের ক্রেডিট এইটা, এরকম ব্যাপারগুলো আছে। তো যাই হোক, এইটা নিয়ে আমরা আলোচনা করব, শেষ মুহূর্তে কার সাফল্যে কী হয়েছে সেটা নিয়ে। যদি সম্ভব হয় আর 2-1টি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব, কারণ আমরা জানি যে সোমবার নতুন প্রশাসন বা নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন। সেই প্রেসিডেন্টের সারা বিশ্বব্যাপী দেশের ভেতরে আমেরিকার ভেতরে কী প্রভাব পড়তে যাচ্ছে সেগুলো আমরা আলোচনা করতে পারি যদি সময় থাকে। আমার সাথে আছেন ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাব ডক্টর এম কবির হাসানের কাছে। সেটি হচ্ছে যে প্রতিবেদনগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো তো দেখেছেনই। এর মধ্যে শুরুতে জানতে চাইব সবচেয়ে স্ট্রাইকিং যে সুপারিশ কি কি আপনার কাছে মনে হচ্ছে, এবং জানি কিছু আলোচনা এরই মধ্যে আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ ঠিক করে দেওয়া, পার্লামেন্টকে 2 ভাগে ভাগ করা ইত্যাদি। সেগুলোর সাথে কোন কোন দেশের মিল পাচ্ছেন কিনা বা কী ধরনের মিল পাচ্ছেন, সেই মিলটা কীরকম সেগুলো বলবেন ডক্টর কবির হাসান। থ্যাংক ইউ। ইউনুস গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পরে যে কাজগুলো করেছে এগুলো আসলে প্রশংসার যোগ্য, যে সংস্কার কমিশনগুলো করেছে আর কি। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আলটিমেটলি তো পার্লামেন্টে রেটিফাইড হতে অথবা গণভোট যেভাবে হোক না কেন, কিন্তু প্রত্যেকটাই এই সংবিধানটা নিয়েই আমি একটু কথা বলতে যাচ্ছি। আমি যেহেতু পড়ার সুযোগ হয়নি, অনেকগুলো ভালো দিক আছে। ওরা কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস ওরা নিয়ে এসেছে, কিন্তু এইটা আলটিমেটলি অবজেক্ট কিন্তু ভালো। যেমন ধরেন যে 4 মূলনীতির থেকে একটা রেখে আরো 4টা যোগ করে 5টা করা হয়েছে। তো এটা নিয়ে অনেকে কথাবার্তা বলছেন এটা কি করা দরকার ছিল কিনা। সেকেন্ড, যে বাংলাদেশের নাম চেঞ্জ করা, যে ইংরেজি নাম ঠিক থাকবে বাংলা জনগণ প্রজাতন্ত্রী বাংলাদেশ অথবা প্রজাতন্ত্রী বাংলাদেশ, এইটাও আমি থিওরিটিক্যালি কনসেপ্টুয়ালি কিন্তু আমি এগ্রি করি। আসলে প্রজা এবং রাজার সম্পর্ক তো না, তাই না? নাম্বার 3, যে জিনিসটা করেছে যে পার্লামেন্টের সংখ্যা বাড়ানো, কারণ আমাদের 7.5 কোটি জনগণ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন 18 কোটি লোক সংখ্যা বলেছে কনস্টিটিউশন করে। কারণ আমরা তো চাই একটা ফাংশনাল ডেমোক্রেসি, এটা একটা ভালো জিনিস। নারীদের ভোট 100, সরাসরি নির্বাচন, এবং এতে ক্ষুদ্র গোষ্ঠীর রাখা হয়েছে 5টা, যেটা আপনি জানেন।
বাই ক্যামেরাল এই জিনিসটা একটা খুব ভালো জিনিস হচ্ছে। এটা তো আমাদের প্রতিবেশী ভারতে আছে, অনেক দেশে আছে, আমেরিকা আমি যেখানে আছি সেখানেও কক্ষ বিশিষ্ট মানে সংসদ আর কি, যে সিনেট এবং কংগ্রেস যেটাকে বলে আর কি। তো প্রত্যেকটা আমার কাছে ভালো লেগেছে। দুইটা জিনিস নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হতে পারে, এখন কথা হলো এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবে, তাই না? এখন ইমপ্লিমেন্টেশনে যাওয়াটা নেই এখন। মানে মোহাম্মদ ইউনূস বলেছেন 6 সংস্কারের সবাইকে এক নিয়ে উনি আবার রাজনৈতিক দলগুলির সাথে ও মতানৈক্য মানে আলোচনা করবেন, মতানৈক্যের ভিত্তিতে হবে। তো এই আলোচনাটা শুরু হোক, দেখা যাক। এবং ইন দি মিন টাইম আলোচনা করার তো একটু সময় লাগে। সংস্কার মানে একটা গভর্নমেন্ট অবশ্যই আরো ভালো বলতে পারবেন, মানে 12 মাস 18 মাসে তার একটা রূপরেখা দিয়ে যেতে পারে, কিন্তু একটা কমিটমেন্ট যেটা 2008-9-এও একটা ধরনের কমিটমেন্ট সেটা কোনো গভর্নমেন্টই রাখেনি। এই কমিটমেন্টের ব্যাপারটা কিভাবে এই মানে প্রত্যেকটা রাজনৈতিক মানে পার্টির কাছে মানে দলের কাছে এটাকে গ্রহণযোগ্য করা অথবা ওদের কাছে ওদেরকে ইন কনফিডেন্স নিয়ে আসার ব্যাপারটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে। আর সংবিধান সংস্কার কমিশনের প্রত্যেকটা জিনিস ভালো লাগছে, দুইটা ব্যাপার ছাড়া এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে। এটা ছাড়াও হতে পারতো কিনা সেটা আমি যেহেতু বাইরে থাকি আমার কাছে ভালো মনে হচ্ছে যে সমাজ এগিয়ে যাচ্ছে। মানে প্রতিটা দেশের কনস্টিটিউশন তো আর একটা না মানে বাইবেল না, এটা চেঞ্জ করা যাবে না, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে। এবং যে আমাদের গণবিস্ফোরণের মাধ্যমে যে গভর্নমেন্ট এসেছে, জন আকাঙ্ক্ষা যেই গোষ্ঠীকে আমরা রিপ্রেজেন্ট করছি তাদের রিপ্রেজেন্টেশন অনেক কিছু সেখানে আছে। আমি যদি সেই গোষ্ঠীর মধ্যে নাই কিন্তু তাদের মানে চেতনাকে আমি ধরতে পারি এই সংস্কার কমিশনের মাধ্যমে, যেটা আলী এসব করেছেন। আমি একটু সঙ্গে ছিলাম টু বি অনেস্ট, কারণ উনি কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না, উনি রাজনীতি পলিটিক্যাল সায়েন্সের লোক, কিন্তু উনি যে এতগুলো লোককে করে একটা ডকুমেন্ট দাঁড় করিয়েছেন সুন্দর করে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে চুপ কাটছি এখন, দেখি পরে আমি যাব জি আবু সাইদ খানের কাছে যেতে চাই। সেটা সংবিধানে যেটি পার্লামেন্টের কথা বললেন, সেই পার্লামেন্টের যে উচ্চকক্ষ সেইখানে যে সেনেট বা সিনেট নির্বাচনে 100 জন সদস্যের কথা বলা হয়েছে, তারা কিন্তু বা 105 জন 5 রাষ্ট্রপতি নির্বাচন করবেন, 100 জন সরাসরি ভোটে কিন্তু নির্বাচিত হবেন না। তারা, যদি আমি ভুল বুঝে না থাকি, সংখ্যানুপাতিক হারে লোয়ার পার্লামেন্টের সংখ্যা যারা জিতবে তাদের সেই সব দলগুলো তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। যদি আপনি বলবেন এইটা কেমন হলো, এটা আমি যদি এরকম হয় যে সরাসরি নির্বাচিত হয় সেটা কেমন হতো? আরেকটি, এই যে সুপারিশ করা হয়েছে, সুপারিশে যেটি লক্ষণীয়, অনেকে বলছেন যে বাক স্বাধীনতা যেটি আগেও ছিল না, খুব বেশি ফোকাস ছিল না, দুই একটা কথাই হতে বলা হয়েছে, কিন্তু এটা যে ব্রেকডাউন করার বিষয় রয়েছে, বিস্তারিতভাবে আলোচনার বিষয় রয়েছে, সেই বাক স্বাধীনতা বিষয় কিন্তু এবারও কিছুই প্রায় বলা হয়নি। এটাই বা কেন? এটাকে কিভাবে দেখছেন আপনি আবু সাইদ খান? ডক্টর কবির হাসান তো বলেছেন যে হ্যাঁ অনেকটা ইতিবাচক দিক আছে, কিন্তু কিছু কিছু বিতর্ক তৈরি করেছে। তো আমি বিতর্কের জায়গায় পরে যাই। প্রথমত হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট, যেটা আপনি উল্লেখ করলেন, এই দুটো কক্ষের প্রস্তাব দীর্ঘদিন ধরে ছিল, আলোচনায় ছিল। এর কারণটা হচ্ছে যে বাংলাদেশের পার্লামেন্টে অর্থাৎ জাতীয় সংসদে খুব দ্রুত আইন পাস হয়ে যায়, অর্থাৎ একটা অধিবেশনে কিংবা কয়েক ঘন্টার মধ্যেই আইন পাস হয়ে যায়। তো এখানে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে না। তো আমরা দেখি যেখানে দ্বিকক্ষ আছে, যদিও মূল পার্লামেন্টে নিম্নকক্ষে আইন পাস হয়, তবে সেখানে উচ্চ কক্ষে এটা পর্যালোচনা হয়, একাধিকবার পর্যালোচনা তারা করার সুযোগ পায়। সেই সঙ্গে সঙ্গে পত্র পত্রিকা যখন আলাপ আলোচনা শুরু হয় তখন জনগণও পার্টিসিপেট করতে পারে। অতএব দ্বিকক্ষের ব্যাপারটা এটা খুব জরুরি। তো যেমন আমাদের প্রতিবেশী ভারতেও দ্বিকক্ষ রয়েছে, তো যুক্তরাষ্ট্রে রয়েছে, আরো পৃথিবীর অনেক দেশেই রয়েছে। তো সেখানে রাজ্য আছে, প্রদেশ আছে, যে প্রদেশের প্রতিনিধিদেরকে নিয়ে অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যরা সেখানে ভারতের রাজ্যসভা হয়, কিন্তু আমাদের এখানে প্রদেশ নেই। তো প্রদেশেরও একটা প্রস্তাব আছে যে 4টে পুরনো বিভাগ 4টে প্রদেশ হতে পারে কিনা। তো সেইটা হলে সেখানে আমার মনে হয় যে সংখ্যানুপাতিক ভাবে দলীয় প্রতিনিধি আনাটা ঠিক না, সেটা যদিও এখানে কিছু বলা হয় নাই। তখন সেখানে প্রদেশের প্রতিনিধি
কিংবা স্থানীয় এমনও আলোচনা আছে বাংলাদেশে, তো সেই স্থানীয় সরকারের প্রতিনিধিরাও কিন্তু পার্লামেন্টের তাদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে উচ্চকক্ষে যেতে পারে। তো উচ্চকক্ষ কিভাবে ফরমেশনটা কি হবে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা রয়েছে। আমরা এটাকে বলতে পারি যে এই প্রস্তাব তো খসড়া চূড়ান্ত না, অতএব এটাকে সামনে রেখে এই আলোচনাগুলো সামনে আনা যায়। অতএব তো দ্বিকক্ষটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। প্রায় সব দল, বিএনপি সহ সব বাম দল, ইসলামী দল সবাই দ্বিকক্ষের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে। তো সেইটা একটা ব্যাপার। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এ ব্যাপারেও কিন্তু তেমন একটা দ্বিমত নাই, এটা খুবই জরুরি। 70 অনুচ্ছেদের ব্যাপারে যেটা ছিল সেটাকেও সংশোধন করার ব্যাপারেও দীর্ঘদিনের দাবি ছিল, সেটাও এখানে এসছে যে 70 সংশোধন, বিশেষ 70 অনুচ্ছেদটা এটাকে সংশোধন করা দরকার। অর্থাৎ সেখানে সংসদ সদস্যরা যেন দলীয় বক্তব্য কিংবা দ্বিমত হলে সেখানে সমালোচনা করার সুযোগ লাভ করতে পারেন। তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে যুক্ত হয়েছে, এটাও একটা ইতিবাচক দিক। তবে হ্যাঁ, নারী সদস্যরা যেভাবে ছিলেন এটা একটু অবমাননাকর। মানে মনে হয়েছে যে পুরুষ সদস্যদের একটা করোনার ব্যাপার, কিন্তু আমরা দেখি আমাদের লোকাল গভর্নমেন্ট, আমাদের যে স্থানীয় সরকার রয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সেখানে সিটি কর্পোরেশন, সেখানে কিন্তু নারী সদস্যরা সরাসরি নির্বাচিত হয়। কিন্তু পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তো সরাসরি নির্বাচিত হওয়াটাই যুক্তিযুক্ত। কিন্তু সেখানে দেখা যাবে যে 300 যদি সাধারণ সদস্য হয়, 100 নারী, তাহলে তার কনস্টিটুয়েন্সি, তার নির্বাচনী এলাকা হবে 3 গুণ। এটা কতটুকু সম্ভব, এটা একটা প্রশ্ন উঠতে পারে। সেখানে অনেক জায়গায় আছে যে যেখানে হলো নারীদের জন্য পর্যায়ক্রমে সেখানে আসন ঠিক করে দেওয়া, যে এই আসনটা এতগুলো আসন নারীদের হবে, সেখানে কেবল নারীরাই নির্বাচিত হবেন। সেই বিষয়গুলো নিয়েও আমার মনে হয় পর্যালোচনা আলোচনা হওয়ার ব্যাপার দরকার। কিন্তু যে বিতর্কটা তুলেছে আরো কিছু ইতিবাচক দিক আছে, তো অত আমি ডিটেলসে যাচ্ছি না, প্রয়োজন হলে আলোচনা আবার আসবো। তবে কিছু বিষয় নিয়ে এসছে, যেমন সাংবিধানিক আমাদের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তো এটা রিপাবলিক অফ বাংলাদেশ, এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই নামটা এসছে। তো এখন হচ্ছে যে রিপাবলিকের বাংলা প্রজাতন্ত্র না জনগণতন্ত্র, তো সেইটা একটা শাব্দিক বিতর্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, প্রজা থাকলে রাজা থাকতে হবে এমন তো ব্যাপার নয়। আমাদের শব্দ ভান্ডারে বহু ফিউডাল সোসাইটি থেকে বহু শব্দ এসছে যেগুলোকে আমরা ধারণ করেছি, এবং সেই শব্দগুলোকে সেই সময় যেটা বোঝানো হতো সেটা এখন বোঝানো হয় না। তো এখানে গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে রিপাবলিক, এটা এতে কোনো আর সন্দেহ নেই। এই শব্দটা আমাদের এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য ভাষাতেই কিন্তু গণপ্রজাতন্ত্র ব্যবহৃত হচ্ছে। তো আমরা গণপ্রজাতন্ত্রের জায়গা জনগণতন্ত্র এইটা আনার তো কোনো মানে নাই। এই বিতর্ক 71 সালে হচ্ছিল। 71 সালেও তখন তিনপন্থী তারা দলগুলো তারা জনগণতন্ত্রের কথা বলেছে, জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কথা বলেছে। তো সেই বিতর্ককে নতুন করে তো এই কমিশন উস্কে দিয়েছে, এটা আমার মনে হয় খুবই অপ্রয়োজনীয় বিতর্ক। দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে 4 রাষ্ট্রীয় নীতিমালা, তো সেখানে সেই নীতিমালাগুলোকে থাকার মধ্য দিয়ে তো বাংলাদেশের প্রগতি এবং বাংলাদেশের সংবিধানের বিকাশ কিংবা অন্যান্য ধারা যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তো সেই জায়গার নতুন ইন্টারপ্রিটেশন হতে পারে, কিন্তু সেখানে হাত দেওয়াটা আমার মনে হয় এটা খানিকটা, আমি কি বলবো, তা এটা খানিকটা অনধিকার চর্চার মতোই হয়েছে। এটার কোনো যুক্তি ছিল না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নীতিমালা। শুধু মুক্তিযুদ্ধ নয়, দীর্ঘ মুক্তি সংগ্রাম পিছনে ছিল, তার মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষা জেগেছিল, সেই আকাঙ্ক্ষারই পূর্ণ রূপ পেয়েছে। হ্যাঁ, জাতীয়তাবাদ দিয়ে একটা প্রশ্ন উঠেছিল, এই জাতীয়তাবাদটাকে 72-এর সংবিধানে আরোপ করা হয়েছিল। সেটা হলো যে আমাদের মুক্তি সংগ্রামটা তো একটা বাঙালি জাতীয়তাবাদী একটা চেতনা ছিল,
সেই চেতনার মধ্য দিয়ে হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তো যখন হয় কি যে জাতীয়তাবাদ সংগ্রামের সময় যখন কলোনির বিরুদ্ধে উপনিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে তখন তার একটা ইতিবাচক দিক থাকে। যখন সংগ্রামটা শেষ হয়ে যায়, যখন রাষ্ট্র সেই জাতিরাষ্ট্রের ধারণাকে আঁকড়ে ধরে, তখন অন্য অন্য ছোট ছোট জাতিসত্তা, সংখ্যালঘু জাতিসত্তাগুলো নির্যাতিত হওয়ার কিংবা নিগৃহীত হওয়ার সুযোগটা থেকে যায়। অতএব বাঙালি জাতীয়তাবাদটা সংবিধানে সেই সময় সন্নিবেশিত করা উচিত ছিল কিনা সে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই প্রসঙ্গে আমি বলি যে তাজউদ্দিন আহমেদ 22শে ডিসেম্বর ফিরে এলেন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তিনি এসে বললেন আমাদের রাষ্ট্রীয় নীতি হবে তিনটা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি ফিরে এলেন। উনি দিল্লিতে বললেন, দিল্লিতে যে সমাবেশে সেখানে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়, সেই সমাবেশে উনি বললেন আমাদের রাষ্ট্রীয় নীতি হচ্ছে তিনটা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তো উনি ঢাকাতে এসে এটি কথা বললেন এবং সেটি আলোচনার মধ্যে ছিল এবং এমপি যারা সেই সময় গণপরিষদ সদস্য ছিলেন তারাও জানতেন এবং আমি শুনেছি। তো আমার কাছে ডকুমেন্ট নেই যে প্রথম যে খসড়াটা তৈরি হয়েছিল সেখানে তিনটেই ছিল। তো আমি ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রথম তো তিনটা ছিল, উনি বললেন যে আমি তো এই বয়সে এটা স্মরণ করতে পারছি না, তবে একটা আলোচনা ছিল। যা হোক, সেই সময় MN লারমা, পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত সদস্য, তিনি বলেছিলেন যে আমি তো বাঙালি নই, আমার বাপ দাদা কখনো বলে নাই যে আমি বাঙালি, হ্যাঁ তবে আমি বাংলাদেশি। অতএব নাগরিক পরিচয়টা সেই সময় বাংলাদেশিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল। পরবর্তীতে তো নাগরিক পরিচয় এখন বাংলাদেশি রয়েছে, কিন্তু তার সঙ্গে আর একটা লেজ জুড়ে দেওয়া হয়েছে যেটা খুবই অযৌক্তিক, জাতি হিসাবে আমরা বাঙালি। তো আমার মনে হয় এইটা জুড়ে দেওয়ার কারণেই বিতর্কটা এখন রয়েছে। এই বিতর্কটা একটা ফায়সালা করা উচিত, কেননা হ্যাঁ জাতি হিসাবে আমরা বাঙালি, জাতি হিসেবে কেউ চাকমা, কেউ মারমা, কেউ ত্রিপুরা, এই বিভিন্ন জাতি সত্তার মানুষ বলছে যে আরো অনেক জাতি আছে, এই জাতি আমরা একটা জাতি। হ্যাঁ, সেটা মিলে আমরা একটা রাষ্ট্র, সেটা রাষ্ট্র ন্যাশন হতে, যেটা যদি রাষ্ট্রকে তো অনেক সময় ন্যাশনের পরিপূরক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, সেই হিসাবে আমরা বাংলাদেশ, এইভাবে ব্যাপারটাকে আমরা ভাবতে পারি। জি জি, আপনি কিছু বলবেন? আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। জাস্ট কতগুলো অধিকারের কথা বলা হয়েছে যেটা সংবিধানে ছিল না বোধহয়, যে স্বাস্থ্য, শিক্ষা, মানে বাসস্থান, কতগুলো ব্যাপারকে সংবিধানে, এগুলো সংবিধানে ছিল। এটা আগেও ছিল না না, এগুলো হ্যাঁ হ্যাঁ সংবিধানে খুব মৌলিক অধিকারের মধ্যে এগুলো কিন্তু ছিল, কিন্তু এটাকে স্পষ্ট করে উল্লেখ করে না মৌলিক অধিকারগুলোকে। এবার এটা স্পষ্ট করে এটা বোধহয় উল্লেখ করা হয়েছে এবারে সংবিধানে। এটা আমার একটু চোখে পড়েছে, আপনি কারেক্ট করবেন যদিও এটা আর কি। তবে একটা জিনিস কি, আমেরিকান, আমি যেহেতু আমেরিকা থেকে একটু কম্পারিজন, আমেরিকা মানে 10 পয়েন্টস, তাই না? মানে সংবিধানের যে মূল স্তম্ভ 10টা জিনিস নিয়ে ও তারপরে অন্যগুলো আর্টিকেল এসেছে। তো আমাদের দেশে যে জিনিসটা আবু সাহেব আরো ভালো করে বলতে পারবেন, আমি যতটা বুদ্ধিযুদ্ধের দলিল পড়েছি আর কি, যে 10ই এপ্রিলে যে মুক্তিযুদ্ধের সরকার হয়, 3টা মূলনীতি নিয়ে হয়েছিল। এই 3টা মূলনীতির মধ্যে কিন্তু সামাজিক মূল্যবোধ, সমতা, বৈষম্যহীনতা, কিন্তু এখানে কিন্তু ধর্মনিরপেক্ষতার কথাও ছিল না এখানে। মানে 3টা এক্সেপ্ট গভর্নমেন্ট। এই যে ইয়াগুলো আইটেরেশন গুলো হয়েছে হিস্টোরিক্যালি, এই আইটেরেশন এবং যে সেই সময় যে সংবিধান যেভাবে তৈরি করা হয়েছে, গণপরিষদ, আসিফ নজরুল সাহেবের বই পড়ে যতটা আমি বুঝতে পারি আর কি, এখন তর্কটা আরো উস্কে যাবে। যে এখন মানে প্রথমে তো আপনি জানেন যখন আলী রিয়াজ এই মানে দায়িত্ব নেওয়ার আগে উনি বলতে শুরু করছে আমরা কি সংবিধান পুনর্লিখন করব, সংশোধন করব, নতুন করে করব। এই জিনিসগুলো যখন আপনি ক্রমশ বদলে যেতে থাকবে, তখন এটাকে আপনি কিভাবে এটা একটা কমপ্লিট একটা স্ট্রাকচারে নিয়ে যাবেন। আবার অনেকে বলছে যে 72-এর সংবিধান এই ছাত্র জনতা বলতেছে কিছু কিছু যে ছুঁড়ে ফেলে দেওয়া। মানে এই যে কানেকশন গুলো করে যে একটা জাতীয় কনসেনসাসের মাধ্যমে ইয়ে করার জন্য আমি মনে হচ্ছে প্রফেসর ইউনিভার্সিটি হট সিটে বসে আছেন, এই সমস্ত দলগুলোকে একসাথে করে এখন কি আমরা কিভাবে সেই সংবিধানটা তৈরি করতে পারি। কথা হলো সংবিধান বানাবে কে? অনেকে আবার বলতেছেন যে আমাদের একটা ইলেকশন হোক, এটা গণপরিষদ ইলেকশন, তারপরে আমরা সংবিধানকে আমরা করি, রেটিফাই করি, তারপরে যে নর্মাল ইলেকশন যেভাবে মানে ওই সংবিধানের আলোকে
তাহলে বাংলাদেশ একটা গ্রাউন্ড মানে সাউন্ড ফুটিং এর মাধ্যমে যাবে। এখন এই সুযোগটা তো বিএনপি দিতে যাচ্ছে না, কারণ বিএনপি মনে করছে এটা সুযোগটা দিলে হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে না। আলটিমেটলি আবু সাইদ ভাই, মানে আমি অনেকদিন দেশের বাইরে, আমাদের দেশের মানুষজন সবসময় যে ক্ষমতা, এটার মধ্যে আমার কি আছে, আমি কি পাবো কি হারাবো, এইটাই সবচেয়ে মুখ্য হয়ে দাঁড়ায়। যে জনগণের যে মানে মুক্তি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সেই ব্যাপারগুলো কিন্তু বরাবরই আমরা উপেক্ষিত দেখতে যাচ্ছি। এই নিউ জেনারেশনে তাদের কিন্তু কোনো ইয়া নাই, মানে হ্যাং আপ নাই, তাদের কোনো ব্যাগেজ নাই। তারা পিওরলি তারা যেটা মনে করছে এই নতুন সমাজের প্রতিনিধি হিসেবে তারা সেইভাবে চিন্তা করছে। এবং যেটাই হোক না কেন এই বুড়োরা বসে, এখনো তো আপনি ধরেন যে অনবধি সমালোচনা হয় ইউনূস গভর্নমেন্টের, যে সব বুড়োরা মানে যারা মানে রিটায়ারমেন্ট থেকে আবার ওদেরকে তুলে নিয়ে আসছে, এই গভর্নমেন্টটাই আরো গতিশীল হচ্ছে না। সেই কারণে এই জন আকাঙ্ক্ষার ব্যাপারগুলো আলী রিয়াজ সাহেব একটা ভালো কাজ করেছেন, এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, অসংগতি আছে, কিন্তু এইটাকে একটা সংবিধানকে রেটিফাই করে তারপরে আমাদের ইলেকশনে যাওয়া দরকার। এবং রেটিফাই করার জন্য যেটা হওয়া দরকার ছিল গণপরিষদ করে তারপরে আগানো, তা না হলে এই সমস্ত এক্সারসাইজের কি মানে হবে? আপনি 2008-9 অনেক কিছু রহমান সাহেব অনেকগুলো কিন্তু লিখেছেন বিভিন্ন অধ্যায় নিয়ে, যখন অ্যাডভাইজার ছিলেন, কোনোটাই তো কাজে লাগেনি। আমরা তো ইমপ্লিমেন্ট করতে চাই না। ফরগেট অ্যাবাউট অল অফ দিস থিংস। আমাদের কাটাছিড়া যে সংবিধান, এই সংবিধানে যদি আমরা ঠিকভাবে পালন করতাম, যে ইলেকশন দিতে হবে, গণতন্ত্র, এগুলো যদি করতাম, তাহলে তো আজকে আমাদের এই অবস্থায় পৌঁছতে হতো না। এখন অনেকে বলে যে সংবিধানের মধ্যেই স্বৈরবাদের বা ওই ইয়াটা আছে, এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করলে আপনি কিভাবে করবেন? আমার এই যে খুব একটা ভয় হচ্ছে, এটা কি শুধুমাত্র অঙ্ক কষার জন্য অঙ্ক কষা, না আসলেই আমরা একটা পরিণতির দিকে যেতে চাচ্ছি? আমি যেটা মনে করি যে বাংলাদেশ যদি আসলে সাউন্ড ফুটিং এ যেতে চায়, আমাদের একটা সংবিধান যেটাই পরিশোধিত পুনর্লিখিত হোয়াটএভার ইট ইজ, ইট হ্যাজ টু বি রেটিফাইড অন দি বেসিস অফ দিস কনস্টিটিউশন। আমাদের ইলেকশনে যাওয়া দরকার। এই যে নির্বাচন কমিশন সংস্কার তো সংবিধানের অংশ, তাই না? নির্বাচন কমিশন সংস্কার করে আমরা ইলেকশন দিয়ে সংবিধানটা কি করবে? এই আগে না মুরগি আগে, এই ব্যাপারটা আপনারা বাংলাদেশে থাকেন, এই ব্যাপারটা একটু ভাবা দরকার আসলে। এখানে আমি একটি প্রশ্ন করে তারপর একটি বিরতিতে যাব, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে একটা হাহাকার আছে এক পক্ষের, আর এক পক্ষের খুশি হওয়ার ব্যাপার আছে। তো এখানে একটি শব্দ যেটি দেওয়া হয়েছে বহুত্ববাদ, এই বহুত্ববাদের মধ্যে কি এটা আছে কি না, মানে ধর্ম নিরপেক্ষতা বা অন্যান্য যে আদর্শ, অন্যান্য যে কালচার বা ধর্মীয় পরিচয়, এই বিষয়গুলো বহুত্ববাদ এই শব্দটা ধারণ করে কি না, এইটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং আরও অন্যান্য বিষয়ে যাব। একটা বিরতিতে যেতে চাই, আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমি একটু পরে ফিরে আসছি। স্বাধীনী বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আবু সাইদ খানের কাছে। যে প্রশ্নটি বিরতির আগে করেছিলাম, সেই ব্যাপারে আপনার কাছে জানতে চাইব, বহুত্ববাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, এই দুটি বিষয় সাথে সম্পর্ক কি যদি থাকে বলবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে একটা মজার ব্যাপার বললি যে ডক্টর আলী রিয়াজের যে কমিশন, এই কমিশন তো এখানে বলেছে, কিন্তু রাষ্ট্রধর্ম নিয়ে কিছু বলেনি। এখানে রাষ্ট্রধর্ম একটা বিধান যেটা প্রথমে এরশাদ সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। তো পরবর্তীতে এটা কিন্তু তখন আওয়ামী লীগ এবং বিএনপি উভয় এটার ব্যাপারে আপত্তি তুলেছিল, কিন্তু পরবর্তীতে তো এটাকে কেউ বাদ দেওয়া হয়নি, এটা সংবিধানের রয়ে গেছে। যদিও সেখানে পাশাপাশি আছে যে সব ধর্মের অধিকারটাকেও নিশ্চিত হবে, কিন্তু এক ধর্মের সুপ্রিমেসি যখন রাষ্ট্র দেয় তখন বুঝতে হবে যে সেখানে রাষ্ট্রের সমতার নীতি লঙ্ঘিত হয়। তো এইটার ব্যাপারে কিন্তু কিছু বলা হচ্ছে না। তো আমরা জানি না যে সংস্কার কমিশন এটা কেন তাদের চোখ এড়িয়ে গেল, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে, হ্যাঁ, বৌদ্ধবাদ একটা ভালো ধারণা। এই ধারণাটা মধ্য দিয়ে কিন্তু এটা ধর্ম নিরপেক্ষতার সঙ্গে তুলনীয় বিষয় নয়। ধর্ম নিরপেক্ষতার ধারণাটা তো এটা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা এটাকে সংবিধানের সন্নিবেশিত হয়েছে। যেমন যে পাকিস্তান আমলে ধর্মের নামে যে জুলুম নিপীড়ন চলছিল, তখন রাজপথ থেকে আওয়াজ উঠেছিল যে ধর্মের নামে শোষণ করা চলবে না, ধর্মের নামে শাসন করা চলবে না। সেখান থেকে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা, এটাকে দ্বিযুক্ত করা, অর্থাৎ ধর্মীয় বিধান নয়, সেকুলারিজমের বাংলাটাকে আমরা পার্থিবতাবাদ বললে বোধহয় সঠিক হয়। অর্থাৎ
যে যে চিন্তার সঙ্গে সেকুলারিজমের বাংলাটা কি বললেন, আরেকবার বলবেন? পার্থিবতাবাদ, মানে পার্থিব পৃথিবী থেকে, মানে জাগতিকতাবাদ। আমি আরেকটা শব্দ বলি, জাগতিকতা। এই ধরনের বিষয়টা কেন ধর্ম নিরপেক্ষ মানে কেবল ধর্ম থেকে নিরপেক্ষ না, এটা জাতি নিরপেক্ষ, এটা লিঙ্গ নিরপেক্ষ, এটা ভাষা নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ, এই ধর্ম নিরপেক্ষতাকে যদি আমরা বলি, অর্থাৎ সেকুলারিজমকে যদি আমরা বলি, তাহলে সেটা হবে ধর্ম নিরপেক্ষ, জাতি নিরপেক্ষ, ভাষা নিরপেক্ষ, লিঙ্গ নিরপেক্ষ। অর্থাৎ সেটা তো সবকিছুর থেকেই এটা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বহুত্ববাদী ধারণাটা আমাদের এখানে এই উপমহাদেশের একটা প্রাচীন ধারণা, এটা পৃথিবীতে অন্য অন্য জায়গাও রয়েছে। সেখানে সবাই মিলেমিশে থাকার যে ব্যাপারটা, ইনক্লুসিভ সোসাইটি যেটা বলে, এটা একটা বহুত্ববাদী সমাজ, এই ধারণাটা ছিল। কিন্তু বহুত্ববাদের মধ্য দিয়ে সেটা সেকুলার রাষ্ট্র হবে নট নেসেসারিলি, সেটা নাও হতে পারে, সেটা মাল্টি থিওলজিক্যাল স্টেটও হতে পারে। কেন সব ধর্মের মানুষ মিলে, তো যেমন আকবরের, সম্রাট আকবরের যেটা ছিল দিন ইলাহির মতো, সব ধর্মের মর্মবাণী নিয়ে একটা মাল্টি থিওলজিক্যাল স্টেট এর ব্যাপারটা ভাবা যেতে পারে। তো অতএব বহুত্ববাদকে যেটা বলা হচ্ছে, আমাদের ইন্টারপ্রেটাররা যারা সংশোধন করেছেন, তারাও বলছেন যে এটা সেকুলারিজমের চেয়ে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতার চেয়ে আরো বড় কিছু। কিন্তু ব্যাপারটা তা না, ধর্মনিরপেক্ষতার সঙ্গে এখানে এটা পুরোটা হয় না। হ্যাঁ, তবে বহুত্ববাদী ধারণা কি আমরা বিশ্বাস করি, ধারণ করি, এটা খুবই জরুরি বিষয় আমাদের সোসাইটির জন্য, এক। আর দুই নম্বর হচ্ছে, ডক্টর কবি যেটা বললেন যে আমাদের যে ঘোষণা 10ই এপ্রিল যে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল, সেখানে 3টে শব্দ ছিল: সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা। তো এই শব্দটা ছিল, সেটা তো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু এটা মৌল নীতি নয়। এটা একটা ঘোষণা হিসাবে যে আমরা কোন লক্ষ্যে যাচ্ছি, তারই একটা ধারণা সেখানে দেওয়া হয়েছিল। এবং সেই ধারণার পরিপূর্ণ রূপই হচ্ছে আমাদের সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি। সেই ধারণা থেকে আলাদা কিছু না এবং বিরোধাত্মক কিছু না, বরং সেই ধারণারই একটি বিকশিত রূপ হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রের তো লড়াই ছিল, তো মুক্তি সংগ্রামের একটা বিরাট অংশ জুড়ে ছিল গণতান্ত্রিক দাবি দেওয়া। সেখানে বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য ছিল। এই বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য তো এখনো থেমে নেই। গত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানেও বৈষম্যের বিরুদ্ধে কথাটা এসছে। তো এই বৈষম্যের ব্যাপারটা, সেখান থেকে আমাদের ভিতর সমাজতন্ত্রের ধারণাটা ছিল। এবং 60-এর দশকে তো সেই সময় যে সারা দুনিয়া জুড়ে একটা সমাজতান্ত্রিক আন্দোলন ছিল, তার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে, মুক্তিযুদ্ধেও পড়েছিল, সেখান থেকে সমাজতন্ত্রটা যুক্ত হয়েছে। এবং ধর্মনিরপেক্ষতাটাও তখন আমাদেরকে ধর্মের নামে এই রাষ্ট্র, যেখানে সেটি না, এটা বুঝার ব্যাপার ছিল। কেননা 47 সালে, অর্থাৎ 46 সালে নির্বাচনের ভিত্তিতে ধর্মভিত্তিক বিভাজন হয়েছিল ভারতকে। সেই সময় ভারত উপমহাদেশ ধর্মভিত্তিক বিভাজন হয়েছিল, অর্থাৎ মুসলমানদের রাষ্ট্র এবং হিন্দুদের রাষ্ট্র। যদিও ভারত সেটা নিজেদেরকে সেকুলার রাষ্ট্র দাবি করে, এখানে বাংলাদেশে একটা থিওলজিক্যাল স্টেট, একটা ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়, এবং সেটা হচ্ছে মুসলমানের রাষ্ট্র। এবং সেই মুসলমানের রাষ্ট্র দ্বিজাতি তত্ত্ব, মোহাম্মদ আলী জিন্নাহর দেয়া দ্বিজাতি তত্ত্বের কবরের উপরই কিন্তু সেখানে বাংলাদেশ দাঁড়িয়েছে। অতএব সঙ্গত কারণেই বাংলাদেশের নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তো এই জায়গাটাকে আমরা আমাদের ইতিহাস এবং আমাদের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সঙ্গে বিষয়টা জড়িয়ে আছে। বলুন। রাইট, ধন্যবাদ। আমি একটু যাব ডক্টর কবির হাসান। সেটি হচ্ছে, আমি আগেও করেছিলাম প্রশ্নটা, বাক স্বাধীনতা আমেরিকায় যেভাবে দেখা হয়, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আপনি ভালো জানবেন, এইটাকে অনেক ব্রেকডাউন করে বলা হয়েছে এবং সুন্দর করে, এবং এইটা এই দেশের আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার একটা খুঁটি হিসেবে বিবেচনা করা হয়। তো এইটা এখানে এই বলা হয়নি। এই সংবিধানের যে সুপারিশপালা আগেও খুব বেশি ছিল না, এখনও খুব বেশি জোর করে বলে, এটা কি খুব বেশি ঝুঁকিপূর্ণ এই বিষয়ে কথা বলা? আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি এই যে সংবিধান সংস্কার কমিশনের জিনিসটা আমি পড়িনি। আপনি যেহেতু আপনার বক্তব্য ঠিক মনে করে, এইটা আসলে ক্লিয়ারলি ডিফাইন করা যায়, ইট শুড বি দি ফাউন্ডেশন, তাই না?
আজকে যে আমরা মন খুলে কথা বলতে পারছি, তাই না? এই যে এটারও একটা রিফ্লেকশন, তাই না? আমাদের এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় কোনো কথাই বলা যেত না, আগে শেখ হাসিনাকে গুণ কীর্তন করে, বঙ্গবন্ধুকে গুণকীর্তন করে যাই কিছু বলি একটু সাইড করে একটু বলা, কিন্তু এখন মন খুলে কথা বলতে পারছি। আমেরিকাতে এই যে ডোনাল্ড ট্রাম্প কালকে প্রেসিডেন্ট হচ্ছে, মানে ফরমালি, তাই না? এখন আমি তার সম্পর্কে বলতে পারি হি ইজ এ কনভিক্ট প্রেসিডেন্ট। এইটা বললে আমাকেও মানে জেলে নিয়ে যাবে না। আমি জাস্ট মানে বলার জন্য না, আমি বলতেছি যে হি ইজ এ কনভিক্টেড প্রেসিডেন্ট হু ইজ টেকিং ওভার টুমরো। এই যে বলার, যে আমার মন খুলে কথা বলার, আমি যদি ভয় পাই তাহলে আমাদের সৃজনশীলতা আছে, আমার যে উদ্ভাবন ক্ষমতা, এভরিথিং ইজ এফেক্টেড। এবং এটা এফেক্টেড হওয়ার কারণে আমরা তখন গোষ্ঠী চেতনাবদ্ধ হয়ে যাই, আমরা লেজুর বৃত্তি করি। এবং এই ব্যাপারটা অফকোর্স মানে আমাদেরও একটা মনে রাখতে হবে, এটা একটা সংস্কৃত সংস্কার কমিশনের একটা রিপোর্ট, তাই না? এখানে অনেক কিছু আছে, অনেক কিছু নাই। এটা আবার যখন কথাবার্তা হবে, অ্যাড হবে, যোজন বিভাজন হবে। কিন্তু আমি জাস্ট একটা ব্যাপার নিয়ে একটু হার্ট করতে যাচ্ছি, যে ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ। আমি কিন্তু যখন এই ব্যাপারটা এসেছিল, আমার এক বন্ধু, সে ধর্মকর্ম পালন করে না, তা আমি বললাম যে তোমার, সে বলে যে কবির এটা কেমন হলো, ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিল। বলে যে কেন, তোমার জন্য তো লাভ হয়েছে, কারণ এখানে তো তুমি তো আগে ধর্মনিরপেক্ষ ছিল না, তুমি তো অধর্ম। মানে বহুত্ববাদের ব্যাপারটা যেটা, মানে যে কনটেক্সটে আমাদের স্বাধীন হয়েছে, যে ধর্মের ভাগ হয়েছে, কিন্তু জিন্নাই কিন্তু প্রথম বলেছিলেন যে আমরা ধর্মের বিভাগে পাকিস্তান করেছিলাম, কিন্তু এখন আমরা সেকুলার স্টেট, আমরা কিন্তু আর না, আমরা দ্যাটস হবে সেকুলারিজম। জিন্না ওয়াজ এ ভেরি সেকুলার গাই, তাই না? তারা যে পাক মহাদেশের উপদেশের যে আপনি রাজনৈতিক, সংস্কৃতি, অর্থনৈতিক ইতিহাস দেখেন, যে এবং ওই প্রেক্ষাপটে আপনাকে দেখতে হবে কেন হঠাৎ করে ধর্ম একটা শক্তি হিসেবে দাঁড়ালো। কারণ তারা মনে করেছে ধর্মের ভিত্তি যদি না করে, তাহলে মুসলমান যে মানে যাদের যে রাইটস, আমি এগুলো ঠিক, এটা রাইট কি রং সেটা আমি যাচ্ছি না, সেটা মাওলানা আবুল কালাম আজাদ তো তার এগেনস্টে ছিলেন। কিন্তু আমার কথা হলো যে বহুত্ববাদটা মনে হয় আমি প্রেফার করি ধর্মনিরপেক্ষতার চেয়ে, কারণ এখানে সবকিছু ইনক্লুসিভ। কারণ এখন ধর্মনিরপেক্ষতা মানে কি, আপনি যেটা বলছেন সুন্দর সেকুলারিজম, যা পার্থিবতাবাদ, এইটার বোধ হয়, কিন্তু ধর্মনিরপেক্ষতার যে ইয়াটা ইউজ করা হচ্ছে, আপনার ধর্মনিরপেক্ষ মানে তার মানে কি, আপনি ইসলাম বাসিন্দা। বাংলাদেশে যে মেজরিটি 90% লোকজনের ধর্ম ইসলাম। ধর্মনিরপেক্ষতা হলে আমরা এখন হচ্ছি মানে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম ফোবিয়া। এই জিনিসটা কেমন ভাবে করা হয়েছে, এই জিনিসটার জন্য আমরা সবাই কিন্তু মানে কম্বাইন্ড ভাবে দায়ী, ইসলাম ফোবিয়া। আমি যদি ভুল বুঝে না থাকি, বাংলাদেশের কনটেক্সটে আপনি বলছেন যে ধর্মনিরপেক্ষতা অথবা সেকুলারিজম একটা বিশেষ অর্থ পেয়েছে, রাইট? এক্স্যাক্টলি, এটা একটা বিশেষ অর্থে ব্যবহার করা হচ্ছে। মানে ধর্মনিরপেক্ষতা হলো মানে ইসলামকে গালাগালি করো, তুমি আপেল হইতে চাও ইসলামকে গালাগালি করো, তুমি হয় ইসলাম সম্পর্কে আমরা কথা বলতে পারি না, দাড়ি রাখতে ভয় পাই। আমি যেমন একটা সময়ে হয়েছিল যে এমন অবস্থা যে রাস্তাঘাটে মানুষ টুপি পরে দাড়ি পড়লে ওকে আঘাত করতো, যে জামাত ইসলাম বলে। মানে এই যে ট্যাগ করার ব্যাপারটা, তাই না? আমি যদি একটা নারী হয়ে থাকি, আমি যদি পর্দা করতে চাই, এটা তার স্বাধীনতার ব্যাপার, তাকে আমরা মনে করছি পশ্চাৎপদ। একটা সময় আমি যখন বেড়ে উঠছিলাম, আমি একটা সময় ছাত্র ইউনিয়ন করতাম, তারপরে আমি মানে নামাজ শুরু করি, তখন মনে করো তুমি প্রতিক্রিয়াশীল হয়ে গেছো। এই যে চিন্তাগুলো বাংলাদেশের কনটেক্সটে, যে ধর্মনিরপেক্ষতাটা আসলে ইউজ করা হচ্ছে অ্যান্টি ইসলাম একটা বলে, রেটরিক বলে, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা আমাদের দরকার। এটা ধর্মনিরপেক্ষতার মাধ্যমে যদি হইতো ভালোই, আর যদি মানে অনেক কিছু আছে, ধর্মনিরপেক্ষ একটা না, অনেক কিছু মানে ওই মৌচাকের মানে মতো অনেকগুলো কোঠের মধ্যে একটা সম্মিলিত একটা ব্যবস্থা। এখন বহুত্ববাদটাকে আমি কিন্তু আমার ভালো লেগেছে শব্দটা, আমি জাস্ট এটাই একটু ডিফার করছি সাইদ ভাইয়ের সাথে। জি, কিন্তু একটি জিনিস বলে রাখি, এই যে বহুত্ববাদ এই শব্দটি কিন্তু বাংলা একাডেমির ডিকশনারিতে নেই। যেটি আছে সেটি হচ্ছে বহুত্ব, এটি আছে, কিন্তু বাদ দিয়ে যে বহুত্ববাদ শব্দটি সেটি নেই। তারপরেও আমরা একটা শব্দ নির্মাণ করতে পারি, রাষ্ট্র পারে, সমাজ পারে করতে নিশ্চয়ই। কিন্তু যেটি আপনি বললেন যে বহুত্ববাদ এবং যাকে বলা হয় যে ধর্মনিরপেক্ষতা, এটা পারস্পরিক সাংঘর্ষিক বিষয়, এবং এই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, আসলে কি তাই কিনা? আবু সাইদ খান। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমাদের দেশে কিন্তু একটা ধর্মরাষ্ট্র করা, একটা ইসলামী প্রজাতন্ত্র করার আওয়াজ আছে। তো
তো তাদের একটা ব্যাখ্যা আছে, তো তাদের ব্যাখ্যায় তো ধর্মনিরপেক্ষতা এমনকি তারা বৌদ্ধবাদী ধারণা স্বীকার করে, তারা বৌদ্ধবাদেরও বিরোধিতা করে, কেননা তারা এখানে তাদের দৃষ্টিতে হচ্ছে যে বড়জোর বাঙালি হতে পারে, কিন্তু মানে বাঙালি মুসলমানের রাষ্ট্র। তো এই কনসেপ্টটা, দুটো কনসেপ্টই সাম্প্রদায়িক কনসেপ্ট। একটা হলো বাংলাদেশ বাঙালি রাষ্ট্র, এটা একটা সাম্প্রদায়িক কনসেপ্ট, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। আর একটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাঙালি মুসলমানের রাষ্ট্র, এটাও আর একটা সাম্প্রদায়িক কনসেপ্ট। তো আমাদেরকে বৌদ্ধবাদী ধারণার সঙ্গে তো ব্যাখ্যার কারণে এখানে সেকুলারিজমের বিরোধ হতে পারে, কিন্তু আসলে এটা খুবই সেকুলারিজমের সঙ্গে সংগতিপূর্ণ শব্দ। এই বৌদ্ধবাদী ধারণাটা আমাদের কিন্তু বাংলা একাডেমি ডিকশনারিতে আছে কিনা আমি জানি না, তবে আমাদের লিটারেচারে এটা বহুল ব্যবহৃত শব্দ, আমাদের সমাজ বিজ্ঞানে এটা ব্যবহৃত শব্দ। তো যা হোক, এই যে বৌদ্ধবাদী ধারণাটা আমাদের এখানে অতীতে উপমহাদেশীয় সংস্কৃতিতে এটা ছিল, যে এখানে যখন সমস্ত মানুষের যে মিলনের জায়গাটা, তো সেখানে বৌদ্ধবাদী শব্দটা ব্যবহৃত হয়েছে। কিন্তু যারা আজকে বৌদ্ধবাদ, যারা সেকুলারিজম বাদ দিয়ে বৌদ্ধবাদের কথা বলছেন, তারাও তো বৌদ্ধবাদকে সংকীর্ণভাবেই দেখছেন, এবং এই বৌদ্ধবাদের সঙ্গে তো সবাইকে, তারা তো আদিবাসীর অধিকারের বিপক্ষে বলছেন, আদিবাসীদের উপর চড়াও হচ্ছে। এই সে কারিকুলাম থেকে, স্কুল কারিকুলাম থেকে আদিবাসী শব্দ একটা প্রচ্ছদে, যে একটা পাতায় আদিবাসী ছিল, যে এখানে অনেকগুলো পাতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী, এই পাতাটাকে মুছে ফেলার যারা জন্য আওয়াজ তুলেছে, তো তারা তো সেকুলারিজমকেও তারা পছন্দ করে না, বৌদ্ধবাদকেও তারা পছন্দ করে না। অতএব সেখানে বৌদ্ধবাদী দিয়ে তো তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে মানে সেই অন্তর্ভুক্ত করা, এটা খুব কঠিন ব্যাপার। বরং চেতনাগত জায়গা থেকে আমার কাছে এই বিষয়টাকে ধরা দরকার। আর একটা হচ্ছে যে ইতিহাসে আপনি যেটা অর্জন, ইতিহাসের মধ্য দিয়ে যে অর্জন আপনার সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে, যেটা আমাদের চলার পথকে ব্যাহত করে না, তো সেই জায়গাটাকে আমার মনে হয় তো বাধা দেওয়ার কোনো জিনিস, বরং চলার পথকে বিকশিত করে এমন চেতনা, এমন কনসেপ্ট, তো এটাকে তুই করতে পারে। এখনো তো ধরুন যে শ্রীলঙ্কা, তো সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে, তো ভারতেও সমাজতান্ত্রিক সংবিধানে আছে, ধর্মনিরপেক্ষতা আছে, যদিও ধর্মনিরপেক্ষতা আমাদের পরে যুক্ত হয়েছে, এখানে রাজনীতিতে অনেক আগেই ছিল, কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত পরে হয়েছে। দেখেন আবু সাইদ খান, সংবিধানে থাকার চেয়ে প্র্যাকটিক্যালি মানুষের জীবনযাপনে এই বিষয়গুলো থাকা বেশি জরুরি। আমি বলতে চাচ্ছি, রাইট, মানে আমি বলতে চাচ্ছি যে মানুষকে কথা বলতে দেওয়ার স্বাধীনতা, মানুষকে তার ধর্ম চর্চা করার স্বাধীনতা, মানুষের সমাবেশ করার স্বাধীনতা, এগুলো তো আমরা দেখিনি এখনো পর্যন্ত। আমি জানি না, আমাদের সংবিধানে আছে, স্পষ্ট করে আছে তো, কিন্তু আমাদের সংবিধানে সেখানে আছে যে কতগুলো জায়গা আঘাত করা যাবে না, সেই শর্ত সাপেক্ষে সমস্ত বাক ব্যক্তির স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত আছে। সেখানে গিয়ে ইন্টারপ্রিটেশনে গিয়ে ঝামেলাটা হচ্ছে, যেমন আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে একটা, কিংবা এখানে আঞ্চলিক সংহতি কিংবা রাষ্ট্রের ভাবমূর্তি, এগুলোকে করার ব্যাপার। কিন্তু সেখানে আওয়ামী লীগ আমলে যে কিছুগুলো শব্দ জুড়ে দেওয়া হয়েছিল, এগুলো হচ্ছে, এবং যে প্র্যাকটিসটা বঙ্গবন্ধু রাষ্ট্র দেশ একাকার হয়ে গিয়েছিল, অতএব সেখানে সমালোচনা করা যাবে। মানহানি, এই যে বিষয়টা একটা টুল হিসেবে ব্যবহার করা হতো, পলিটিক্যাল মানহানির বিষয়টা, হ্যাঁ, যেমন সেটা তো, যেমন বঙ্গবন্ধুর সমালোচনা করা যাবে না, কিন্তু বঙ্গবন্ধু মানুষ, একজন রাজনীতিবিদ, তার যেমনই করে ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। আমার হাতে সময় কম, দুঃখিত, যেহেতু আমি শুরুতে উল্লেখ করেছি আপনাদের দুজনের কাছে 1 মিনিট করে এই ইসরায়েলে গাজায় যে যুদ্ধবিরতি, দুঃখিত আমি প্রসঙ্গটা চেঞ্জ করছি বাংলাদেশ থেকে, কারণ উল্লেখ করেছি যে 1 মিনিট করে আলোচনা করব। ডক্টর কবির হাসান, খুবই 1 মিনিটে বলবেন, আমার কাছে সময় নাই, আরও সময় কম হলে। সেটা হচ্ছে যে এই যে এইটাকে কিভাবে দেখছেন আপনি, যেটি আজ থেকে কার্যকর হলো? এই যে দেখুন, অফকোর্স মানে এটা প্রমাণিত হলো যে ব্রিটেনের দুই পরাশক্তি ইসরায়েল এবং তার পেছনে আমেরিকাও কিন্তু এই হামাসকে ধ্বংস করতে পারেনি। আলটিমেটলি একটা ট্রুসের মধ্যে আসতে হয়েছে,
এবং এটা আমি মনে করি ইনডিরেক্টলি হামাসের নৈতিক পরাজয়। কিন্তু আলটিমেটলি এই যে 3 ঘন্টার ব্যবধানেও একটা ছিল, যখন ওরা যুদ্ধবিরতি করবে 72 আওয়ার্স আগে কোনো ধরনের বম্বিং করা যাবে না। 3 ঘন্টা যে ডিল হয়েছে, 3 ঘন্টার মধ্যে 10 জনকে মেরেছে। যেদিন ওর ট্রুসের উল্লেখ করেছে সেখানে 170 জনকে মেরেছে। আমার মনে হয় আলটিমেটলি এটা ইসরায়েলের একটা প্লয় আলটিমেটলি প্লে করে ওরা আসলেই মানে গাজাকে দখল করে একটা ইসরায়েলি রাষ্ট্র করতে যাচ্ছে। আলটিমেটলি কিছু হবে না, 46,000 মানুষ হত্যা করে এখন এই শেষ মুহূর্তে এসে বাইরের প্রশাসন এই ডিলটা করেছে। আবু সাইদ খান, আপনার কাছে শেষ বক্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এটা স্বস্তিদায়ক, আমি স্বাগত জানাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্কিন প্রশাসন মাঝে মাঝে এই ধরনের কিছু স্বস্তিদায়ক ঘটনা ঘটায়, অতীতেও ঘটিয়েছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। তবে ব্যাপারটা হলো এর স্থায়িত্ব কতটুকু, এটা হচ্ছে বিষয়। মূল সমস্যার সমাধান হচ্ছে 2 রাষ্ট্রের মধ্যে 2 রাষ্ট্র গঠন, অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি মধ্য দিয়েই কিন্তু এর সমাধান হতে পারে। অতএব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ছাড়া তো এই সমাধান স্থায়ী হতে পারে না। সেই জায়গাটাই আমার মনে হয় বিশ্ব নেতৃত্বের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আবু সাইদ খান জি, এবং একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, এই যে যুদ্ধবিরতি, স্থায়ী যুদ্ধবিরতির কথা বলতেছে এখানে কোথাও কিন্তু যে কথাটা আবু সাইদ বললেন ফিলিস্তিনের রাষ্ট্রের কথাটা উল্লেখ নেই। তার মানে ওরা চায় না যে একটা ফিলিস্তিনের রাষ্ট্র হোক। আলটিমেটলি ওরা গবল আপ করতে চাচ্ছে, একটি সময় নিয়ে আস্তে আস্তে ওদেরকে ধ্বংস করে। আপনি যে গাজার আজকে যে অবস্থা, ওরা যে ফিরে যাচ্ছে, আপনি দেখছেন ফুটেজে, এটা এখানে কি বসবাসের মতো জায়গা? আলটিমেটলি এটা মানে এটা ওদের প্ল্যানের মধ্যেই নাই, ওদের থট প্রসেস নাই যে 2 স্টেট সলিউশন। এটা কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডোনাল্ড ট্রাম্প, ওরা আমেরিকান ইচ্ছা করলেই পারে, কিন্তু ওরা করছে না। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর কবির হাসান আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ খান আপনাকেও। আপনারা ভালো থাকবেন। 7 দিনের বিশ্বে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।